আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ রাত ৮টায় চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে। বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দাও, নইলে তৈরি থাকো প্রস্তর যুগে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শেষমেশ প্রস্তর যুগে ইরানকে পাঠাতে পারলেন না ট্রাম্প। তার জায়গায় ঘোষণা করলেন আর এক দফা যুদ্ধবিরতি। এটা তার ৩ নম্বর না ৪ নম্বর না ৫ নম্বর যুদ্ধবিরতি, সেটা বলতে গেলে হিসেব করে বলতে হবে। কারণ হুমকি দেয়া আর পিছিয়ে আসা, এটা হচ্ছে ট্রাম্পের কুখ্যাত যে ম্যাডম্যান থিওরি, সেই থিওরির অঙ্গ। মুদ্রা কথা, আরো একবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প, এবার ২ সপ্তাহের জন্য। এখন প্রশ্ন, এবারের এই বিরতি কেন, কে কি পেল, আর কে কি এই বিরতির আড়ালে নিজেদের দুর্বলতা লুকোলো। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা মোটেও সোজা নয়। পাকিস্তান আর চীনের ৫ দফা প্রস্তাবের ভেতরে আসলে শান্তির ভাষা ছিল, নাকি বড় শক্তিগুলোর আলাদা আলাদা কৌশলগত খেলা লুকোনো ছিল, সেটা দেখব এখনকার আলোচনায়। কারণ একদিকে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন এবং ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন। আবার অন্যদিকে পাকিস্তানের অনুরোধের পর এবং চীনের ব্যাকডোর হস্তক্ষেপের পর ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করতে রাজি হয়েছেন, আর বলেছেন যে ইরানের ১০ দফা প্রস্তাব চূড়ান্ত আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। অথচ গত কয়েকদিন ধরে তিনি সমানে বলে আসছেন ইরানের ১০ দফা প্রস্তাব মানা যায় না, ওটা বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছেন তিনি। এর মানে বাইরে যা দেখা যাচ্ছে সেটা যুদ্ধবিরতি, কিন্তু ভেতরে চলছে আমেরিকার সময় কেনা, চাপ ধরে রাখা, মুখ রক্ষার চেষ্টা আর নতুন শক্তির ভারসাম্য তৈরির লড়াই। যুদ্ধবিরতির জন্য পাকিস্তান ও চীনের ৫ দফায় কি বলা আছে সেটা প্রথমে মনে রাখুন। সেখানে বলা আছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ, ১ আঞ্চলিক সার্বভৌমত্ব ইরানের সেটা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, ৩ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ, এবং ৪ হরমুজে নৌ চলাচল নিরাপদ রাখা, এবং জাতিসংঘ ৫ নম্বর জাতিসংঘ সনদের ভিত্তিতে বড় ধরনের শান্তি কাঠামো গড়া, যেখানে বেসামরিক স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হবে না। কাগজে কলমে এগুলো খুব নিরপেক্ষ শোনালেও বাস্তবে এই ভাষার মধ্যে এমন এক ধরনের অস্পষ্টতা, সবার জন্য গ্রহণযোগ্য অস্পষ্টতা রাখা হয়েছে, যাতে কেউই প্রকাশ্যে হার মানছে না, কিন্তু সবাই কিছু না কিছু লাভ তুলতে পারছে, আবার সবাই কিছু না কিছু ক্ষতিও হচ্ছে, আবার ওই যে ক্ষতি হারাচ্ছে সেটা। আর ঠিক এই জায়গাটাই পুরো গল্পের কেন্দ্র। প্রথমে দেখি কে কি পেল। চীন এই প্রস্তাবের ভেতর দিয়ে প্রথমত হরমুজ প্রণালীর নিরাপত্তা চাইছে, কারণ উপসাগরীয় অস্থিরতা জ্বালানি সরবরাহকে আঘাত করে, আর সেই আঘাত সরাসরি বৈশ্বিক বাজারের সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থেও আঘাত লাগে। দ্বিতীয়ত, বেইজিং নিজেকে এমন এক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে যে আমেরিকার মতো শুধু সামরিক ভাষায় কথা বলে না, বরং সংকট ঠান্ডা করতে পারে মাথা ঠান্ডা রেখে। ফলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ চীন যা পেল তা শুধু যুদ্ধবিরতির কৃতিত্ব নয়, বরং শান্তির ভাষা ব্যবহার করে নিজের ভূকৌশলগত ও জ্বালানি নিরাপত্তার জায়গা আরো পাকাপোক্ত করে ফেলল। পাকিস্তানের লাভ সেটাও কম নয়, কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে
পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা, জ্বালানি ব্যয় এবং আঞ্চলিক অবস্থান সবকিছুর ওপর চাপ বাড়ত। কিন্তু শুধু ঝুঁকি কমানোই না, ইসলামাবাদ এখন নিজেকে এমন এক দরকারি খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে বিশ্বের কাছে, যার ফোন ধরতে হয় ওয়াশিংটনকে, আর যার মাটিতেই যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসতে পারে। খবরে প্রকাশ, পরবর্তী যুদ্ধ বন্ধের আলোচনা ইসলামাবাদে খুব শীঘ্র শুরু হতে চলেছে। সহজ করে বললে, পাকিস্তান এই সংকটকে হুমকি থেকে কূটনৈতিক সম্পদে বদলানোর চেষ্টা করছে। আমেরিকা কি পেল? আমেরিকা পেল একটি কৌশলগত বিরতি, যাতে হরমুজ প্রশ্নে পুরো অঞ্চলে বড় যুদ্ধ না ছড়িয়েও ইরানের ওপর চাপ বজায় রাখা যায়, সেইটা পেল। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন সামরিক লক্ষ্য তার পূরণ হয়েছে এবং দীর্ঘমেয়াদী শান্তির দিকে অগ্রগতি হচ্ছে। এই ভাষা আসলে যুদ্ধ থামানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে পিছু হটা নয়, বরং নিয়ন্ত্রিত সাফল্য হিসেবে তিনি প্যাকেজ করার চেষ্টা করছেন। এই চেষ্টা যে দেশের ভেতরে ও বাইরে আদৌ কলকে পাচ্ছে না, সেটাও সমালোচকদের সমালোচনায় উঠে এসেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শক্তিশালী সমালোচনা উঠছিল ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে। ট্রাম্পের নিজের রিপাবলিকান তারই দলের সেনেটর রন জনসন সহ অনেকে বেসামরিক অবকাঠামোতে ট্রাম্পের হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে। আর ডেমোক্র্যাটরা, ট্রাম্পের বিরোধী যারা, তারা তো ট্রাম্পকে সিক, অসুস্থ এবং জেনোসাইডাল বা গণহত্যাকারী মানসিকতার মানুষ বলে আক্রমণ করেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের ওই সেতু ধ্বংস, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস, এইসব জায়গায় হামলার হুমকিকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। ফলে প্রবল সমালোচনার মুখে এই যুদ্ধবিরতি ট্রাম্পের মুখ রক্ষার চেষ্টা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। আর ইরান কি পেল এই যুদ্ধবিরতিতে? আমেরিকা থেমে যাওয়ার ফলে ইরান পেল সময়, শ্বাস নেওয়ার সুযোগ, নিজের সার্বভৌমত্বের প্রশ্নকে আলোচনার কেন্দ্রে আনার সুযোগ, এবং যুদ্ধবিরতিকে আত্মসমর্পণ করেনি ইরান, বরং নিজের শর্তে দর কষাকষি করতে পারছে, এইটাই ইরান বুঝিয়ে দিল। সারা পৃথিবীকে তারা দেখালো যে ট্রাম্পকে নত হতে হচ্ছে তাদের কাছে, আলোচনার টেবিলে বসতে হচ্ছে। ইরানের যে 10 দফা শর্তকে ট্রাম্প বলেছিল, বাদ ফেলে দিয়েছিলেন বাজে কাগজে জড়িতে, সেখান থেকে তুলে সেই শর্তের প্রেক্ষিতেই ওপরেই আলোচনায় বসতে হচ্ছে। সারা বিশ্ব দেখছে ইরান যুদ্ধবাজ ট্রাম্পকে পিছু মোড় করতে বাধ্য করেছে। এবার আসি কে কি লুকোলো সেই প্রশ্নে। চীন প্রকাশ্যে শান্তির কথা বলছে, কিন্তু আড়ালে তার বড় লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে এমন এক প্রভাবশালী ভূমিকা তৈরি করা, যেখানে আমেরিকার সামরিক আধিপত্যের বিপরীতে সে দায়িত্বশীল শক্তি হিসেবে জায়গা করে নিতে পারে। অনেকটা সেই পুরনো সোভিয়েত ইউনিয়নের কায়দা, তবে মাইনাস গায়ের জোর। গায়ের জোরে চীন আসছে না। সোভিয়েত ইউনিয়ন চোখে চোখ রেখে গায়ের জোরে ভয় দেখাতো, আমেরিকাকে কোনো কাজ করতে গেলে আমেরিকাকে ভাবতে হতো। আমেরিকা চিরকাল গায়ের জোরে ঘটনার কেন্দ্রে থাকার চেষ্টা করেছে। সোভিয়েত পাল্টা জোর দেখিয়ে আটকে দিয়েছে। কিউবা দখল আটকে দিয়েছিল সোভিয়েত। 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আটকাতে 7ম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা। সোভিয়েতের পাল্টা হুমকিতে ভেস্তে যায় সে প্ল্যান, যার জন্য বাংলাদেশ আজ স্বাধীন। এরকম অজস্র উদাহরণ। আজ সোভিয়েত থাকলে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনতে পারতেন না ট্রাম্প, ইরানে এভাবে ঝাঁপাতে পারতেন না। চীন এখন সোভিয়েতের সেই ভূমিকায় যেতে চাইছে, সরাসরি যুদ্ধের পক্ষে নয়, কিন্তু সে এটাও চায় না যে অঞ্চল এমনভাবে অস্থির হোক যাতে তেল সরবরাহ, শিপিং রুট এবং বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তার অর্থনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। তাই চীনের লুকোনো বার্তা হলো শান্তি চাই,
কিন্তু সেই শান্তি এমন হতে হবে যাতে বেজিং এর মর্যাদা, বাণিজ্য, শক্তির অবস্থান একসঙ্গে শক্তিশালী হয়। এই যুদ্ধের পর যে আমেরিকার যেসব আরব মিত্র দেশ, সেখানে কিন্তু চীনের ক্ষমতা বাড়বে, চীনের আধিপত্য বাড়বে। পাকিস্তানও শুধু মানবিক উদ্বেগে নড়ে ওঠেনি, সে জানে বড় শক্তির মধ্যে সেতু বন্ধন করতে পারলে তার নিজের আন্তর্জাতিক দর কষাকষির মূল্য অনেক বেড়ে যায়। দেশে অর্থনৈতিক চাপ, বাইরে নিরাপত্তা অনিশ্চয়তা, এই বাস্তবতায় ইসলামাবাদ এমন একটি ভূমিকা চাইছে যেখানে তাকে সমস্যার অংশ নয়, সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হবে। তাই পাকিস্তান যা লুকোলো তা হলো এই মধ্যস্থতা কেবল শান্তির জন্য নয়, এটা তার আন্তর্জাতিক বৈধতা ও কৌশলগত গুরুত্ব ফেরত পাওয়ার প্রকল্প। ট্রাম্প প্রশাসনও অনেক কিছু লুকিয়েছে, কারণ বারবার হুমকি দেওয়ার পর 2 সপ্তাহের বিরতিতে তার যাওয়াটা দেখায় যে যুদ্ধক্ষেত্রে হিসেবের সঙ্গে বাজার, অর্থনীতি, জ্বালানি, মিত্রদের উদ্বেগ এবং ঘরোয়া রাজনীতির বাস্তবতা জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেই এই ওঠানামা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ট্রাম্পের অবস্থান মার্চ থেকে সেই ফেব্রুয়ারির 28 থেকে এপ্রিল পর্যন্ত বেশ কয়েকবার বদলেছে। কখনো তীব্র হুমকি, কখনো যুদ্ধবিরতির ইঙ্গিত, আবার কখনো নতুন চাপ। ফলে ওয়াশিংটন যা লুকোতে চায় তা হলো এই বিরতি আদর্শিক শান্তি বা ইচ্ছার ফল নয়, বরং ব্যয় সাপেক্ষ অনিশ্চিত যুদ্ধে পুরোপুরি যেতে চায় না বলে একটি হিসেবি বিরতি দিল, পরেরটা পরে দেখা যাবে। ইরানও কেবল শান্তির ভাষা বলছে না, সে চাইছে যুদ্ধবিরতির ভেতর দিয়ে নিষেধাজ্ঞা শিথিলতা, ক্ষতিপূরণ এবং জব্দ সম্পদ মুক্তির মতো বড় রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডা আছে তার। ইরানের বার্তা হলো, যুদ্ধ থামাতে হলে শুধু গুলি বন্ধ করলেই হবে না, ক্ষমতার সমীকরণ বদলাতে হবে, ক্ষতিপূরণ দাও। অর্থাৎ তেহরান যা লুকোলো তাহলে এই বিরতি তার জন্য মূলত সময় কেনা, শর্ত বদলানো, নতুন করে চাপ সৃষ্টি করা, করে দর কষাকষির জায়গা বাড়ানো। ইসরায়েলের হিসেবটি, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ইসরায়েল কি চায়? বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন এখনই যুদ্ধবিরতি আগেভাগে হয়ে যাবে, এটা তারা চায় না। তারা চায় সামরিক অভিযান আরো কিছু সময় চলুক, যাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরো গভীরভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আরো স্পষ্ট করে বললে, ইসরায়েলের লক্ষ্য শুধু একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, তার বড় উদ্দেশ্য হলো ইরানকে এতটাই দুর্বল করা যে ভবিষ্যতে তেহরান আঞ্চলিক প্রতিরোধ, অক্ষ ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক সক্ষমতার আগের শক্তি, এই যুদ্ধ শুরু হওয়ার আগে তার যা শক্তি ছিল সেই শক্তি আর যেন ফিরে না পায়। কিছু রিপোর্টে এমনও এসেছে যে নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধবিরতিতে না যেতে প্রচন্ড চাপ দিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে থেমে গেলে ইসরায়েলের সামরিক লক্ষ্য অসম্পূর্ণ থেকে যেতে পারে। একই সঙ্গে মার্কিন শর্তের মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর এবং সমৃদ্ধকরণ বন্ধের বিষয় থাকলেও ইসরায়েলের দৃষ্টিতে এগুলো যথেষ্ট নয়, কারণ তাদের উদ্বেগ কেবল পারমাণবিক অস্ত্র নয়, তারা ইরানের সামগ্রিক আঞ্চলিক সক্ষমতা ভেঙে দিতে চায়, ইরানকে দমন করে রাখতে চায়। এই কারণে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, বরং পরের ধাপের আগে বিরতি, আর প্রয়োজন হলে তারা কিছু ফ্রন্টে যুদ্ধকে চালিয়েও যেতে চাইতে পারে, এবং সেটা তারা যাবে, এমন খবর আসছে। এখানে ইসরায়েল কি পেল? একদিকে যুক্তরাষ্ট্র এখনো ইরানের উপর চাপ ধরে রেখেছে, ইউরেনিয়াম ও সমৃদ্ধকরণ প্রশ্নকে আলোচনার কেন্দ্রে রেখেছে এবং সামরিক বিকল্প পুরোপুরি সরিয়ে দেয়নি। কিন্তু কি পেল না নিশ্চিতভাবে সেই দীর্ঘ যুদ্ধ, যা ইসরায়েলের মতে ইরানের শাসন ব্যবস্থাকে আরো গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। তাই ইসরায়েলের লুকোনো হতাশা হলো
ওয়াশিংটন কৌশলগত বিরতি নিচ্ছে, কিন্তু তেল আবিব হয়তো এখনো কাজ শেষ হয়নি, হয়তো নয়, তারা নিশ্চিতভাবে মনে করছে যে উদ্দেশ্য নিয়ে তারা লড়াইতে নেমেছিল সেই উদ্দেশ্য এখনো সফল হয়নি। সামনে কি হতে যাচ্ছে তাহলে? এখন বড় প্রশ্ন, আগামীতে কি হতে চলেছে। প্রথমত, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরুর কথা এসেছে, যা দেখায় এই 2 সপ্তাহকে সবাই বাস্তব পরীক্ষার সময় হিসেবে দেখছে। দ্বিতীয়ত, এই বিরতি টেকসই হবে কি না তা অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালী কতটা নিরাপদভাবে খোলা থাকে, ইরানের 10 দফা প্রস্তাবের কোন অংশগুলো আলোচনায় জায়গা পায়, এবং ওয়াশিংটন তার চাপের রাজনীতিকে সামরিক হুমকি থেকে রাজনৈতিক সমঝোতায় কতটা রূপান্তর করতে পারে তার উপর। তৃতীয়ত, ইসরায়েল এই প্রক্রিয়াকে পুরোপুরি নিজের কৌশলের সঙ্গে না মেলাতে পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেও কত দূর যাওয়া হবে প্রশ্নে মত পার্থক্য বাড়তে পারে এবং বাড়বে। চতুর্থত, ইরান যদি এই বিরতিকে ব্যবহার করে শর্ত কঠোর করে, আর আমেরিকা যদি এটাকে ব্যবহার করে নতুন চাপের কাঠামো তৈরি করে, তাহলে 2 সপ্তাহ পরে আবারও হুমকি, আবার যুদ্ধবিরতি, নানা রকম প্রস্তাব এই চক্রাকারে ফিরে আসতে পারে। আর সবচেয়ে বাস্তবসম্মত পূর্বাভাস হলো এটা চূড়ান্ত শান্তি নয়, বরং একটি সাময়িক জমাট বাঁধা বিরতি, যেখানে চীন চায় স্থিতি, পাকিস্তান চায় আন্তর্জাতিক ভূমিকা, আমেরিকা চায় নিয়ন্ত্রিত চাপ, আর ইরান চায় দর কষাকষির জায়গা, আর ইসরায়েল চায় অসমাপ্ত সামরিক লক্ষ্য পূরণের জন্য সময়টাকে সেও কাজে লাগাবে। সুতরাং আজ যা যুদ্ধবিরতি বলে দেখা যাচ্ছে তা আসলে শান্তির চুক্তি নয়, এটা হলো 5 পক্ষের 5 রকম স্বার্থকে অস্থায়ীভাবে এক টেবিলে বসিয়ে রাখা। প্রশ্ন হলো, এই টেবিল কি সত্যি আলোচনার টেবিল হবে, নাকি এটা শুধু পরের দফা চাপ সৃষ্টি, হামলা এবং আরো বড় দর কষাকষির আগে একটুখানি বিরতি? আর মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে এখানে যুদ্ধ থামা আর যুদ্ধ শেষ হয়ে যাওয়া দুটোই এক কথা নয়। তবে শেষ বিচারে দাঁড়িপাল্লায় চাপালে আমেরিকার এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লাভের পাল্লা যত না আমেরিকার দিকে, তার থেকে অনেক বেশি ইরানের দিকে। ইরান বুঝিয়ে দিয়েছে আমেরিকা তার নিজের প্রয়োজনে যুদ্ধ থামাতে আপাতত এগিয়ে আসছে, বাধ্য হচ্ছে। সুতরাং ইরান এখন এই পয়েন্টেও, এখানেও পয়েন্টে এগিয়ে গেল, এই মুষ্টিযুদ্ধের ময়দান হলে বলা যায়। আপাতত এখানেই রাখছি। অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মাধ্যমে একটি তথাকথিত বৈধ সরকারকে বসিয়ে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এক্সটেনশন তারেক রহমানের ঘাড়ে দিয়ে গেছে বড় ধরনের বোঝা এবং প্রশ্ন। যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার গুম করেছে? না হলে তার কোনো খোঁজ নেই কেন বিগত 18 মাসেও? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একটি নজিরবিহীন ঘটনার সম্মুখীন হয়েছে দেশবাসী। দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রহস্যজনকভাবে নিখোঁজ গত 18 মাস যাবৎ। ইউনূস সরকারের আমলে যার সন্ধান পাওয়া যায়নি, তার খোঁজ খবর নিতে তারেক রহমানের সরকারও বেশি আগ্রহী নয়। সংসদে দাঁড়িয়ে সংসদ নেতা হিসাবে তারেক রহমান বলে দিলেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অথচ আমরা জানি যে ডেপুটি স্পিকার এখন কারাবন্দী। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এক এক সময়ে এক এক রকম খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ একদিকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অজ্ঞাত স্থান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান বলেও আমরা জানতে পারি। এসব সবই আমরা জানতে পারি কিভাবে? দেশের ভেতর ইউনূসের প্রোপাগান্ডা সচিব নিয়ন্ত্রিত, মানে সেই ডাস্টবিন শফিক নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে। কিন্তু এই পুরো সময়কালে এবং পরবর্তী 1.5 বছরে তার প্রকৃত অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকারি সূত্র নিশ্চিত করেছিল যে ডক্টর শিরীন শারমিন গোয়েন্দা নজরদারিতে আছেন।
এবং রাজধানীর একটি অভিজাত এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্য যদি সত্য হয় তাহলে প্রশ্ন জাগে ইউনূস সরকার তার অবস্থান সম্পর্কে অবহিত ছিল কিনা, থাকলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, নাকি তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর যদি অবহিত ছিল, অবহিত যদি থাকেই, তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হয়নি বা তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? যিনি টানা 4 মেয়াদে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, যিনি সংবিধানের সুপ্রতিষ্ঠিত রীতি অনুযায়ী রাষ্ট্রের 3য় উচ্চতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন, তার হঠাৎ অন্তর্ধান কোনো সাধারণ রাজনৈতিক বিষয় হতে পারে না। এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার চরম উদাহরণ। কিংবা জুলাইতে যে একটি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে এবং ক্ষমতা দখলের পরে পূর্ববর্তী সরকারের সবাইকে যে এলিমিনেট করার চেষ্টা ছিল সেটাই প্রমাণ করে, সরকারকে উৎখাত করা হচ্ছে। তখন ডক্টর শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে ছিলেন, যে কথা আমরা বললাম একটু আগে। সেদিন তার সরকারি বাসভবনে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতার মধ্যে তিনি কোনো প্রোটোকল ছাড়াই স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যান বলে খবর বেরোয়। এরপর থেকে তার অবস্থান নিয়ে শুরু হয় নীরবতা। 27 দিন পর 2রা সেপ্টেম্বর তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু সেই পদত্যাগপত্র কোথা থেকে পাঠানো হয়েছে, কোন পরিবেশে তিনি ছিলেন, কোন শর্তে, তা আজও অজানা। সরকার পরিবর্তনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের করা হয় একাধিক, সবগুলোই হত্যা মামলা। রংপুরে এক হত্যা মামলায় তাকে আসামি করা হয়, যেখানে অভিযোগ করা হয় তার নির্দেশে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত শেষ হয়নি, কেউ গ্রেপ্তারও হয়নি। অথচ এই মামলার নামে তাকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু নজরদারির নামে কি তাকে আসলে আটকে রাখা হয়েছে, নাকি তাকে নিখোঁজ করার পেছনে রয়েছে রাজনৈতিক কোনো প্রতিহিংসা? 2025 সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিরীন শারমিন চৌধুরী সম্পর্কে সরকারের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। কেউ কেউ বলছেন তিনি পাসপোর্ট ছাড়াই স্থলপথে ভারত চলে গেছেন, আবার কেউ বলছেন তিনি ঢাকাতেই আছেন, কিন্তু গোপনে। কিন্তু এই দ্বিমুখী তথ্য কি বলে? এটি কি সরকারের দায়িত্বহীনতা, নাকি সুপরিকল্পিতভাবে তথ্য গোপনের চেষ্টা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, তিনি যদি সত্যি দেশে থেকে থাকেন তাহলে কেন তিনি প্রকাশ্যে আসছেন না? কেন তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে না? কেন তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকার কথা শোনা গেলেও পরিবারের অন্যান্য সদস্যরা নিখোঁজ? এই নীরবতা কি তার ইচ্ছাকৃত আত্মগোপন, নাকি রাষ্ট্র তাকে গুম করে ফেলেছে? আরো গভীর প্রশ্ন, তাকে যদি গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়ে থাকে তাহলে সরকার কেন বলতে পারছে না তিনি কোথায় আছেন? কেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন তিনি জানেন না সাবেক স্পিকার কোথায়? তারেক রহমানের এই বক্তব্য কি নিখোঁজের দায় সরকারের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা নয়, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা যে যারা আগের শাসক গোষ্ঠীর অংশ ছিলেন তাদের জন্য ন্যায় বিচার বা মানবাধিকারের কোনো স্থান তারেক রহমানের কাছেও নেই? একটি জোড়াতালির নাটকে সংসদ গঠিত হলো, সংসদ শুরুও হলো। সংসদ নেতা সংসদে দাঁড়িয়ে বললেন যে সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই। একজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এরকম 2জন মানুষের নিখোঁজ সংবাদ দিতে পারেন এবং তারপর তাদের খুঁজে বের করার দায় এবং দায়িত্ব যে রাষ্ট্রের হাতে যায়, সে কথা এই বসানো প্রধানমন্ত্রীর বোঝার কথা নয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো বারবার আইনের শাসন, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনার কথা গাল ভুলে উচ্চারণ করছেন। এখন কি তাহলে তার দায়িত্ব না জাতির কাছে জানানো যে শিরীন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার হত্যা করেছে, নাকি তিনি কোথাও জীবিত আছেন, তিনি কি দেশ ত্যাগ করেছেন, নাকি দেশের ভেতরেই কোনো আয়না ঘরে বন্দি আছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী? রাষ্ট্রকে এটা জানাতে হবে, না হলে রাষ্ট্র যে ফাংশনাল, রাষ্ট্র যে আসলে কার্যকর, সেটা আসলে প্রমাণ করার কোনো উপায় তারেক রহমানের সরকারের হাতে আর নেই। সময় এগুচ্ছে, নতুন সরকার বলে আর সময় মানুষ তাদেরকে দেবে না। ভালো থাকবেন সবাই।